আজ আমরা ইএমআরএস এর মক টেস্টের অ্যানালাইসিস করব। দেখো তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে, যে অর্গানেলিজ ক্যান বি সেপারেটেড ফ্রম সেল হোমোজিনেট থ্রু, মানে কোনো সেলের মধ্যে কোনো অর্গানেলিকে আমরা কিভাবে সেপারেট করব। ঠিক আছে, আমরা যখন কোনো সেলের কোনো অর্গানেলিকে সেপারেট করার চেষ্টা করি তখন কি হয়, সবার প্রথমে আমাদের কি হয়, এই সেলের যে মেমব্রেন, এই সেল মেমব্রেনকে আমাদের ডিগ্রেড করতে হয়, মানে ব্লাস্ট করতে হয়। ঠিক আছে, এই সেল মেমব্রেনটাকে আমাদের ভেঙে ফেলতে হয়। সেল মেমব্রেনকে যদি আমরা ব্রেক করে দিই তাহলে কি হয়, এই যে ভেতরে অর্গানেলি গুলো সেগুলো কি হয়, এই সেল থেকে বাইরে বেরিয়ে চলে আসে। এবার আমরা তো একটা সেল নিয়ে কাজ করি না, আমাদের কাছে কি থাকে, একটা সলিউশন থাকে যার মধ্যে সেল প্রেজেন্ট থাকে। এবার এই সলিউশনের মধ্যে ধরছি যে এই সেলের এই সেল মেমব্রেনকে আমরা ব্রেক করে দিয়েছি, তাহলে কি হচ্ছে, এই সলিউশনের মধ্যে এই অর্গানেলি গুলো বাইরে চলে আসবে, সেলের থেকে বাইরে চলে আসবে। তাহলে আমরা এমন একটা সলিউশন পাবো যেখানে সেলের বিভিন্ন অর্গানেলি, সেল মেমব্রেন, তারপর সেল ডেব্রিস, বিভিন্ন জিনিস সেখানে প্রেজেন্ট আছে। এবার এই সলিউশন থেকে আমরা পার্টিকুলারলি কোনো একরকম অর্গানেলিকে কিভাবে আমরা সেখান থেকে সেপারেট করতে পারবো, মানে কোনো একরকম কোষ অঙ্গাণুকে আমরা কিভাবে সেপারেট করব। তার জন্য কি হয়, আমরা সেন্ট্রিফিউগেশন করি। সেন্ট্রিফিউগেশনে কি হয়, যে একটা মেশিন থাকে, সেই মেশিনের মধ্যে সেন্ট্রিফিউগেশন করার জন্য আমরা কি করি, এই যে স্যাম্পেল, এই স্যাম্পেলটাকে সেই মেশিনের মধ্যে আমরা ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়ার পর সেখানে কি হয়, অনেক স্পিডে এই যে স্যাম্পেলটা, এই স্যাম্পেলটাকে স্পিন করানো হয়। স্পিন করানোর জন্য কি হয়, এই স্যাম্পেলের মধ্যে যেসব মলিকুলগুলো সাইজ বড় এবং তাদের মলিকুলার ওয়েট বেশি আছে, সেসব মলিকুলগুলো এই সলিউশনের নিচে থিতিয়ে পড়ে বা সেডিমেন্টেশন হয়ে যায়। ঠিক আছে, তখন কি হয়, আমরা পার্টিকুলারলি সেই অর্গানেলিকে বা সেই মলিকুলকে আমরা তখন এই সলিউশন থেকে আলাদা করতে পারি। তো এখানে কি জিনিস হয়, ধরো এটা একটা স্যাম্পেল, এই স্যাম্পেলের মধ্যে সেলের যে মেমব্রেন সেটাকে ব্রেক করে দেওয়া হয়েছে এবং তার ফলে বিভিন্ন সেল অর্গানেলি, তারপর সেল ডেব্রিস, প্লাজমা মেমব্রেন, এইসব জিনিস এরকম ভাবে এই সলিউশনের মধ্যে আহ, এদিক ওদিক ছড়িয়ে আছে। তারপর সেটাকে কি হয়, আমরা ধরো প্রথমবার সেন্ট্রিফিউগেশন করলাম একবার, তখন কি হয়, এই সলিউশনের মধ্যে যেসব বড় বড় পার্টিকেল গুলো আছে যাদের মলিকুলার ওয়েট বেশি, তারা কি হয়, এই সলিউশনের নিচে এরকম ভাবে সেডিমেন্ট পড়ে যায়। ঠিক আছে, এরকম ভাবে এই যে বড় বড় সাইজের মলিকুল গুলো সেগুলো দেখো সেডিমেন্টেশন হয়ে গেছে। তাহলে এই অর্গানেলি গুলো যদি এগুলো নিউক্লিয়াস হয়, যেগুলো কিনা সব থেকে বেশি ভারী হয়, তো এই নিউক্লিয়াস গুলো যদি এখানে সেডিমেন্টেশন হয়ে যায় তাহলে এটাকে কালেক্ট করে আমরা এই নিউক্লিয়াসকে আলাদা করতে পারি। এবার এর মধ্যে আরো কিছু কিছু অর্গানেলি প্রেজেন্ট আছে। এই যে উপরের যে পোর্শনটা সেটাকে বলা হয় সুপারনেটেন্ট। এই সুপারনেটেন্টকে আমরা আবার যদি আলাদা একটা টেস্ট টিউবের মধ্যে কালেক্ট করি, সেখানে কি হয়, সেটাকে যদি আমরা আবার সেন্ট্রিফিউগেশন করি তখন সেটার কি হয়, এই সলিউশনের মধ্যে যেসব হাই মলিকুলার ওয়েট যুক্ত কম্পাউন্ড গুলো ছিল, যেসব অর্গানেলি গুলো ছিল, সেগুলো কি হবে, আবার এখানে নিচে সেডিমেন্টেশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার আমরা এটাকে এই এই সলিউশন থেকে আলাদা করতে পারবো। এই ওপরের যে লিকুইড পোর্শনটা আছে, এটাকেও সুপারনেটেন্ট বলা হয়। এটাকেও আমরা আলাদা টেস্ট টিউবে কালেক্ট করে এটাকে যদি আমরা আবার স্পিন করি বা আবার সেন্ট্রিফিউগেশন করি, তখন এর থেকেও যেসব বড় বড় মলিকুল গুলো আছে সেগুলো কি হয়, এই সেলের নিচে এরকম ভাবে সেডিমেন্টেশন হয়ে যায়। তো এগুলোকেও আমরা কালেক্ট করতে পারবো। এটাকে যদি আমরা আবার স্পিন করি তাহলে এইখানে যে বাকি যে পদার্থগুলো পড়ে আছে বা বাকি যে মলিকুল গুলো পড়ে আছে সেগুলোকেও আমরা নিচে প্লেট ফর্ম করে বা সেডিমেন্টেশন করে সেগুলোকেও আলাদা করতে পারবো। এরকম ভাবে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এর উপর ডিপেন্ড করে বিভিন্ন অর্গানেলিকে আমরা সেপারেট করতে পারি। কোন প্রসেসের মাধ্যমে? সেন্ট্রিফিউগেশন প্রসেসের মাধ্যমে। যদি আমরা আরো ডিটেলসে বলি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডিফারেনশিয়াল সেন্ট্রিফিউগেশন। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যান্সার হবে, অ্যান্সার হবে হচ্ছে ডিফারেনশিয়াল সেন্ট্রিফিউগেশন। আর বাকি অপশনগুলো কি আছে, অটো রেডিওগ্রাফি আছে। অটো রেডিওগ্রাফি দিয়ে আমরা এই জিনিসটা, মানে এই অর্গানেলিকে সেপারেট করতে পারি না। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি দিয়েও হয় না, আর এক্স রে দিয়ে তো হয়ই না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ স্ট্রাকচার পারফর্ম দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া ইন ব্যাকটেরিয়া।
তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম। তো ব্যাকটেরিয়ার মধ্যে কোনো রকম কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলই থাকে না। তার মধ্যে মাইটোকন্ড্রিয়াও প্রেজেন্ট থাকে না। তো এবার মাইটোকন্ড্রিয়ার কাজটা ব্যাকটেরিয়ার মধ্যে কে করবে? এটার জন্য ব্যাকটেরিয়ার মধ্যে এরকম স্ট্রাকচার ফর্ম হয়। এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটাই আরো ফোল্ড হয়ে পড়ে এই ধরনের একটা স্ট্রাকচার ফর্ম হয় যাকে বলা হয় হচ্ছে মেসোজোম। এই মেসোজোমের মধ্যে রেসপিরেশন হয়, ঠিক আছে? তো এইখানে এটিপি প্রোডাকশন হয়। তো এই যে মেসোজোম এর মধ্যেই মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পন্ন হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? মেসোজোম। রাইবোসোমের মধ্যে তো এটিপি সিনথেসিস হয় না। তাহলে এখানেও এটা অ্যান্সার হবে না। সেল ওয়াল তো হবেই না। আর নিউক্লিয়েটের মধ্যেও মাইটোকন্ড্রিয়ার কাজ করে না। ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে মেসোজোম। হুইচ অফ দ্য ফলোইং আর নট মেমব্রেন বাউন্ড? তাহলে মেমব্রেন বাউন্ড কে নয়? ফার্স্ট অপশন আছে রাইবোসোম। তো রাইবোসোমের মধ্যে কোনো মেমব্রেন প্রেজেন্ট থাকে না। এর দুটো সাব ইউনিট থাকে। একটা হচ্ছে লার্জ সাব ইউনিট আর একটা হচ্ছে স্মল সাব ইউনিট। ঠিক আছে? এগুলো কি আরএনএ অ্যান্ড প্রোটিন দিয়ে তৈরি। তো এটা হচ্ছে কোনো মেমব্রেন বাউন্ড নয়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে রাইবোসোম। ঠিক আছে? বাকি অপশন কি আছে? মেসোজোম আছে। মেসোজোম তো নয়। মেসোজোম তো প্লাজমা মেমব্রেন ফোল্ড হয়েই তৈরি হয়। ভ্যাকুওল, লাইসোসোম এগুলোর মধ্যে তো একটা সিঙ্গেল লেয়ার আছে মেমব্রেনের, সিঙ্গেল মেমব্রেন বা অর্গানেলি। তো এখানে অপশন হবে হচ্ছে রাইবোসোম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার এ পার্ট অফ দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম? তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট কোনটা নয়? আমরা যখন এন্ডোমেমব্রেন সিস্টেম পড়েছিলাম তার মধ্যে কি দেখেছিলাম যে এর পার্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, ভ্যাকুওলস। তাই তো? এই চারটি জিনিস হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে পারক্সিসোম। তাই তো? লাইসোসোম, ভ্যাকুওল, গলগি কমপ্লেক্স এগুলো তো সব এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্টের মধ্যে পড়ছে। পারক্সিসোম এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট নয়। নেক্সট কি আছে? ইন জার্মিনেটিং সিড ফ্যাটি অ্যাসিড আর ডিগ্রেডেড এক্সক্লুসিভলি ইন কোথায়? তাহলে জার্মিনেটিং সিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড কোথায় ডিগ্রেড হয়? তো ফ্যাটি অ্যাসিড ডিগ্রেড হওয়ার জন্য যে স্ট্রাকচারটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে পারক্সিসোম। তাই তো? পারক্সিসোমের মধ্যে যে লং চেন ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলো সব ডিগ্রেড হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে পারক্সিসোম। নেক্সট হচ্ছে রাইবোসোমাল আরএনএ ইজ অ্যাক্টিভলি সিনথেসিস ইন। তো রাইবোসোমাল আরএনএ হচ্ছে আরএনএ। তো আরএনএ কোথায় সিনথেসিস হয়? এটা যদি সেল হয়, সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আরএনএ সিনথেসিস হয় বা ট্রান্সক্রিপশন তো নিউক্লিয়াসের মধ্যেই হয়। এবার নিউক্লিয়াসের মধ্যে দুটো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে নিউক্লিওলাস আর একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাসের মধ্যে রাইবোসোমাল আরএনএ সিনথেসিস হয় না নিউক্লিওপ্লাজমের মধ্যে হয়? তো এটা আমরা পড়েছিলাম যেটা যে নিউক্লিওলাসের মধ্যে রাইবোসোমাল আরএনএ সিনথেসিস হয়। তাহলে এটা কি হবে? অ্যান্সার হবে হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে? নেক্সট কি আছে? যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ নট কারেক্ট? তাহলে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের উপর ভিত্তি করে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়? The inner membrane is highly convoluted forming a series of infolding. তাহলে ইনার মেমব্রেন অনেক বেশি ফোল্ড হয়ে পড়ে, ইনফোল্ডিং সৃষ্টি করে, যেগুলোকে কি বলি আমরা? ক্রিস্টি বলি। তাহলে প্রথম অপশনটা কারেক্ট আছে। নেক্সট কি বলছে যে the enzymes of the electron transport chain are embedded in the outer membrane. তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের জন্য যেসব এনজাইম গুলো প্রয়োজন, যেমন কি হচ্ছে এটিপি সিনথেজ, এইসব এনজাইম গুলো আউটার মেমব্রেনে প্রেজেন্ট আছে। এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। কারণ কি এগুলো কোথায় প্রেজেন্ট আছে? এগুলো প্রেজেন্ট আছে হচ্ছে ইনার মেমব্রেনের মধ্যে। তাই তো? তাহলে ভুল অপশন কোনটা হবে? এটা হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কি আছে? যে দ্য আউটার মেমব্রেন ইজ পারমিয়েবল টু অল কাইন্ডস অফ মলিকুল। হ্যাঁ, এটাও তো ঠিক বলছে যে আউটার মেমব্রেন যেটা আছে ওটা অনেক বেশি পারমিয়েবল থাকে। আচ্ছা, নেক্সট বলছে যে দ্য আউটার মেমব্রেন, আচ্ছা নেক্সট ফোর্থ অপশনটা ইনকমপ্লিট আছে কোনোভাবে। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? বি এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। মিডিল ল্যামেলা ইজ মেনলি কম্পোজড অফ।
মিডিল ল্যামিনা কোথায় ছিল? মিডিল ল্যামিনা ছিল হচ্ছে এই যে প্ল্যান্টের দুটো প্ল্যান্ট শেলের মাঝে যে লেয়ারটা প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে মিডিল ল্যামিনা। এবার মিডিল ল্যামিনা কি দিয়ে তৈরি? আমরা যেটা পড়েছিলাম যে মিডিল ল্যামিনা ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ক্যালসিয়াম অ্যান্সার হবে হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। ঠিক আছে? নেক্সট বলছে যে দ্য নিউক্লিয়ার এনভেলপ ইজ এ ডেরিভেটিভ অফ নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ এটা যদি নিউক্লিয়াস হয় তার যে মেমব্রেন সেটাকেই নিউক্লিয়ার এনভেলপ বলছে। সেটা কি? সেটা কার সাথে কন্টিনিউ হয়? সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কন্টিনিউয়াসলি অ্যাটাচ থাকে। তাহলে এখানেও সব রাইবোসোম গুলো প্রেজেন্ট থাকছে। নিউক্লিয়াসের উপরে যে রাইবোসোম প্রেজেন্ট থাকছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরও সেই রাইবোসোম প্রেজেন্ট থাকছে। তাহলে এটা কিসের ডেরিভেটিভ? এর ডেরিভেটিভ হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি। নেক্সট কি আছে যে the two subunits of ribosome remain united at a critical ion level। সেটা কি? এই যে দুটো সাব ইউনিট আছে রাইবোসোমে সেটা কোন আয়নের জন্য একসাথে লেগে থাকে? সেটা হবে হচ্ছে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এমজি আয়ন। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? ম্যাগনেসিয়াম। তাই তো? তাহলে ম্যাগনেসিয়াম আয়নের জন্য এই দুটো যে রাইবোসোমের সাব ইউনিট তারা একে অপরের সাথে বাইন্ড করে থাকে। The chromosome in which centromere is situated close to one end are। তাহলে এই যে সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে আমরা ক্রোমোসোমকে ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। যেমন কিনা যদি এই সেন্ট্রোমিয়ার একদম মিডল পজিশনে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক। যদি সেন্ট্রোমিয়ার মিডলের থেকে কোনো এক সাইডে একটুখানি শিফট করে যায় তখন তাকে বলা হয় হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। আর যদি এই সেন্ট্রোমিয়ার কি হয় যে যে ক্রোমোসোমের যে এন্ড তার প্রায় কাছে যদি চলে আসে তখন তাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর এই সেন্ট্রোমিয়ার যদি একেবারেই ক্রোমোসোমের এক প্রান্তে চলে আসে তখন তাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে কি বলেছে যে সিচুয়েটেড ক্লোজ টু ওয়ান এন্ড মানে একটা এন্ডের প্রায় কাছে আসবে। তাহলে এই স্ট্রাকচারটা হবে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এ। নেক্সট বলছে যে পেপটাইড সিনথেসিস ইনসাইড এ সেল টেকস প্লেস ইন। তাহলে পেপটাইড সিনথেসিস কোথায় হয়? তো পেপটাইড সিনথেসিস কোথায় হয়? পেপটাইড সিনথেসিস আমরা জানি সেটা কিনা রাইবোসোমের মধ্যে হয়। তাই তো? রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। সেখানে কি হয়? একেকটা অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে পেপটাইড বন্ড ফর্ম করে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে পেপটাইড সিনথেসিস হচ্ছে রাইবোসোমের মধ্যে। নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনস্টিটিউট অফ দ্য সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের কনস্টিটিউট কোন জিনিসটা নয়? আমরা যখন সেল মেমব্রেন পড়েছিলাম তখন কোলেস্টেরল তো সেল মেমব্রেনের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা মলিকুল যেটা কি করে যে সেলের ফ্লুইডি সেল মেমব্রেনের ফ্লুইডিকে মেনটেন করে। ফসফোলিপিড লিপিডের মধ্যে ফসফোলিপিডই সব থেকে বেশি প্রেজেন্ট ছিল। নেক্সট হচ্ছে গ্লাইকোলিপিড সেল মেমব্রেনের মধ্যে গ্লাইকোলিপিডও প্রেজেন্ট ছিল যেটা কিনা কার্বোহাইড্রেট লিপিডের সাথে অ্যাটাচ হয়ে তৈরি করছিল। তাহলে এই সব জিনিসগুলি সেল মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট আছে। কি প্রেজেন্ট নেই? সেটা হচ্ছে প্রোলিন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রোলিন হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দ্য সাইট অফ রেসপিরেশন ইন ব্যাকটেরিয়া ইজ। এটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ব্যাকটেরিয়ার রেসপিরেশনের সাইট কোনটা? তো ব্যাকটেরিয়ার মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকে না, সেখানে কি থাকে? মেসোজোম থাকে। সেই মেসোজোমের মধ্যে রেসপিরেশন হয়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে মেসোজোম। The structure that are formed by stacking of organized flatted membranous sac in the chloroplast are। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে মেমব্রেনাস স্যাক গুলো প্রেজেন্ট থাকে সেগুলোকে কি বলা হয়? তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই মেমব্রেনের এক একটা যে স্যাক প্রেজেন্ট থাকে সেগুলোকে থাইলাকয়েড বলা হয়। আর যে পুরো গ্রুপটা সেই গ্রুপটাকে বলা হয় হচ্ছে গ্রানা। তাহলে এটাকে কি বলা হবে? অ্যান্সার হবে হচ্ছে গ্রানা বলা হবে। নেক্সট কি আছে? ক্রিস্টি।
ক্রিস্টি তো সাইটোপ্লাজমের মধ্যে সরি কি যেন ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রেজেন্ট নেই। ক্রিস্টি প্রেজেন্ট আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে ক্রিস্টি অ্যান্সার হবে না। নেক্সট বলেছে স্ট্রোমা। স্ট্রোমা কোনটা? যে এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ফ্লুইড পোর্শনটা প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কোনটা ছিল? যে এই যে গ্রানাগুলোকে জয়েন করে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তাহলে এগুলো হবে না, অ্যান্সার কি হবে? গ্রানা। The main arena of different cellular activities is মানে এই যে সেল, এই সেলের মধ্যে কোন জায়গায় ডিফারেন্ট সেলুলার অ্যাক্টিভিটি হয়। তো ম্যাক্সিমাম যে সেলুলার অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলো হয় হচ্ছে এই সাইটোপ্লাজমের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? সাইটোপ্লাজম। নেক্সট বলছে which of the following structure between two adjacent cell is an effective transport pathway মানে দুটো অ্যাডজেসেন্ট সেলের মধ্যে কোন জিনিসটা তাদের মধ্যে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। প্রথমে বলেছে হচ্ছে প্লাজমা লেমা। প্লাজমা লেমা কি? ওই যে প্লাজমা মেমব্রেন সেটাকেই প্লাজমা লেমা বলা হয়। নেক্সট আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর আছে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন তোমরা যখন ইটিসি পড়বে ইটিসির মধ্যে প্লাস্টোকুইনন দেখবে। ঠিক আছে, আর তারপর কি আছে? তারপর আছে হচ্ছে প্লাজমোডেসমাটা। তো প্লাজমোডেসমাটা কি? এই যে দুটো সেল, এই দুটো সেলের মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে প্লাজমোডেসমাটা বলা হয়। এই গ্যাপ দিয়ে ডিফারেন্ট আয়নস, ডিফারেন্ট মলিকুল যে অ্যাডজেসেন্ট সেল থাকে সেই অ্যাডজেসেন্ট সেলের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্লাজমোডেসমাটা। ঠিক আছে, the osmotic expansion of cell kept in water is mainly regulated by তাহলে এই যে সেলের মধ্যে যে অসমোরেগুলেশন হয় সেটা মেনলি কি দিয়ে হয়? তো তোমরা ভ্যাকুয়াল পড়ার সময় পড়েছিলে যে সেলের মধ্যে কিছু ভ্যাকুয়াল স্পেশন থাকে যেটা কিনা যার মধ্যে কিনা ওয়াটার প্রেজেন্ট থাকে বা কোনো ফ্লুইড পোর্শন প্রেজেন্ট থাকে যেটা কি অসমো রেগুলেশনের কাজ করে। ঠিক আছে, এখান থেকে জল বাইরে বেরিয়ে গিয়ে বা এর মধ্যে আরো জল প্রবেশ করে সেলের যে নর্মাল যে অসমোটিক প্রেশার সেটাকে মেনটেন রাখতে হেল্প করে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ভ্যাকুয়ালস। নেক্সট কোশ্চেন আছে ডিএনএ ইজ নট প্রেজেন্ট ইন। ডিএনএ কোথায় প্রেজেন্ট নেই? ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া বা রাইবোসোম। তো ডিএনএ প্রেজেন্ট নেই হচ্ছে রাইবোসোমের মধ্যে প্রেজেন্ট নেই। রাইবোসোমের মধ্যে শুধুমাত্র আরএনএ মানে আরআরএনএ অ্যান্ড আর প্রোটিন প্রেজেন্ট আছে। ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো যে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ সেটা প্রেজেন্ট আছে হচ্ছে এগুলোতে, যেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক ডিএনএ বলতে পারো তোমরা। নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ প্রেজেন্ট থাকবেই। তাহলে এখানে অ্যান্সার কি হবে? রাইবোসোম অ্যান্সার হবে। নেক্সট কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিফার ইন ইকোলাই অ্যান্ড ক্লামাইডোমোনাস। তাহলে ইকোলাই আর ক্লামাইডোমোনাসের মধ্যে কি ডিফারেন্ট নয়? ইকোলাই হচ্ছে একটা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া আর ক্লামাইডোমোনাস হচ্ছে ইউক্যারিওটিক অ্যালগি। তো এদের মধ্যে কি সিমিলারিটি মানে কি সেম জিনিস আছে? সেটা হচ্ছে সেল মেমব্রেন। ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক এর মধ্যে সেল মেমব্রেন প্রায় সেম কম্পোজিশনেই প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল তো ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে ডিফারেন্ট টাইপসের কম্বিনেশনে প্রেজেন্ট থাকে। ক্রোমোজোম অর্গানাইজেশনও তাদের মধ্যে আলাদা হবে আর রাইবোজোমও তাদের মধ্যে আলাদা হবে। যেটা হচ্ছে প্রোক্যারিওটিক মানে ইকোলাই এর মধ্যে রাইবোজোম প্রেজেন্ট থাকবে হচ্ছে 70s আর যে ক্লামাইডোমোনাস এর মধ্যে 80s প্রেজেন্ট থাকবে যেহেতু সেটা ইউক্যারিওটিক অর্গানিজম। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হলো? সেল মেমব্রেন। এখানে এদের স্ট্রাকচার গুলো দেখানো আছে। আচ্ছা, তাহলে এগুলোই ছিল